নমস্কার দর্শকবৃন্দ। কল্পনা করুন তো আপনার পায়খানা কষা নেই, তাও যেন আপনার মলদ্বারে মল ত্যাগ করতে গেলে একটা ছোট ছোট কাঠির টুকরোর মতো বা হয়তো ধরুন চিনচিন করার মতো ব্যথা বা কোমরে ব্যথার সমস্যা, চেয়ারে বসতে গেলে বা উঠতে গেলে বা হাঁটতে গেলে কোমরে ব্যথার সমস্যা। এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে পায়খানা ঠিকঠাক হচ্ছে, কিন্তু তাও আপনার মলদ্বারে ব্যথা। আপনি বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন, কেউ বলছে এটা পাইলস, কেউ বলছে এটা কোমর ব্যথা, কেউ বলছে এটা সায়াটিকা। দর্শকবৃন্দ, আজ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসল কারণ লুকিয়ে আছে আপনার শিরায়, অথচ তার সমস্যাটা কোথায় বা মূল সমস্যাটা কোথায় তিনি কিন্তু ফাইন্ড আউট করতে পারেননি, বা তিনি যাদেরকে দেখিয়েছেন বা যেখানে দেখিয়েছেন সেখানে সেই সমস্যাটা কিন্তু ফাইন্ড আউট হয়নি। দর্শকবৃন্দ, আজ আমরা যে হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব তার নাম হলো অ্যাসকুলাস হিপ। এটাকে চেস্ট নাটও বলা হয়ে থাকে। এই গাছের ফল যদি পেকে যায়, সেই পাকা ফলের বীজ থেকে কিন্তু এই ঔষধটা তৈরি হয়, এবং এই গাছটা উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকায় সব থেকে বেশি পাওয়া যায়। আগে বা প্রাচীনকালে অনেকজন মানুষ কি করতেন, যে এই গাছের বীজ পকেটে রেখে দিতেন পাইলসের ঘরোয়া উপায় হিসেবে। তাই এই গাছের সাথে মানুষের যে শিরাতন্ত্র, তার যে সম্পর্ক, সেটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। কিন্তু দর্শকবৃন্দ, হোমিওপ্যাথিতে যখন আমরা কোনো একটা ঔষধ নিয়ে আলোচনা করি, তখন কিন্তু সেই ঔষধটা শরীরের কোন কোন জায়গায় কি কি কাজ করে, আমরা কিন্তু সেই বিষয়টা নিয়েও আলোচনা করি। আজকের যে ঔষধ সেটা হলো অ্যাসকুলাস হিপ। সেটা কিন্তু মেনলি আপনার শরীরের উপরে যে শিরাতন্ত্র রয়েছে, অর্থাৎ আপনার কোমরের নিচে তলপেটের দিকে যে শিরাতন্ত্র রয়েছে সেখানে খুব ভালো কাজ করে। লিভারের যে শিরাতন্ত্র রয়েছে বা রক্তনালী রয়েছে সেইখানে খুব ভালো কাজ করে। যদি আপনার ভেরিকোজ ভেইনের সমস্যা থাকে সেখানটায় খুব ভালো কাজ করে। অ্যাকচুয়ালি এই শিরাতন্ত্রগুলোতে কি হয়, যে আপনার রক্ত প্রবাহটা ধীর হয়ে যায়, যার জন্য আপনার কিন্তু হিমোরয়েডস হতে পারে, ভেরিকোজ ভেইন হতে পারে, পাইলসের সমস্যা হতে পারে, এবং সেখান থেকেই শুরু হতে পারে আপনার কোমর ব্যথা। এখন যে তত্ত্বটা দেব সেটা অনেক মানুষের কাছে নতুন লাগতে পারে। বেশিরভাগ মানুষ মনে করেন যে পাইলস বা হিমোরয়েডস হলে মলদ্বার দিয়ে মল ত্যাগের সময় রক্ত পড়বে, কিন্তু এই যে অ্যাসকুলাস হোমিওপ্যাথিক ঔষধ, এতে কিন্তু মেন যে সিমটম আমরা দেখতে পাই বা লক্ষণ দেখতে পাই, সেখানটায় আমরা দেখি যে পেশেন্ট বা রোগী যখন মলত্যাগ করতে যান, তখন কিন্তু তার মলদ্বারে প্রচুর পরিমাণে ব্যথা হয়। সেটা চিনচিন করার মতো ব্যথা হতে পারে, অনেক সময় কোমরে যন্ত্রণা হয়। এই যে ধরুন পাইলসের সমস্যা, তার সাথে সাথে মলদ্বারের ব্যথা, বা তার সাথে সাথে এই যে কোমর ব্যথা, এটাই হলো অ্যাসকুলাস হিপ বা অ্যাসকুলাস হোমিওপ্যাথিক ঔষধের প্রধান লক্ষণ। অনেক সময় এই ধরনের রোগীর পাইলস থেকে রক্তপাত হতেও পারে, আবার অনেক সময় রক্তপাত নাও হতে পারে। এবার আমরা যদি আসি কোমর ব্যথার যে লক্ষণ সেটাতে, তাহলে বলবো দর্শকবৃন্দ যে অ্যাসকুলাস রোগীর কিন্তু কোমর ব্যথার লক্ষণটাও বেশ মজার। অ্যাসকুলাস রোগীর যখন কোমর ব্যথা হবে, আপনি দেখতে পাবেন যে কোমর ব্যথাটা কোমর বেয়ে নিচের দিকে নামছে বা তলপেট থেকে নিচের দিকে নামছে। অনেক সময় রোগী অনেকক্ষণ বসে থাকলে সে কিন্তু উঠতে পারে না। আবার কোমর ব্যথা হাঁটলে প্রচুর পরিমাণে বেড়ে যায়। অনেক সময় পা ভারী ভারী লাগে, অনেক সময় শরীরটাও যেন ভারী ভারী লাগে। অনেক সময় দাঁড়িয়ে থাকলে বা ঝুঁকে থাকলে তার কিন্তু কোমর ব্যথা অনেকটা বেড়ে যায়। এইবার আমি আসবো দর্শকবৃন্দ যে অ্যাসকুলাস কিন্তু লিভারের উপরেও খুব ভালো রকম কাজ করে। অ্যাকচুয়ালি লিভারের কিছু রক্তনালীর মধ্যে রক্তের যে প্রবাহ সেটা যদি ধীর হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লিভার রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতে পাই। যেমন ধরুন অ্যাসিডিটির সমস্যা, যেমন ধরুন হজমের সমস্যা, যেমন ধরুন গ্যাস্ট্রিকের সমস্যা, যেমন ধরুন কনস্টিপেশন, যেমন ধরুন কোষ্ঠকাঠিন্য। তাই অ্যাসকুলাস কি করে, আপনার লিভারের যে সমস্যাগুলো আছে সেগুলোকেও ঠিক করে, এবং লিভারের যে সার্কুলেশন আছে বা রক্ত প্রবাহ আছে সেটাকেও কিন্তু আস্তে আস্তে ঠিক করে, এবং যেসব জায়গাগুলোতে ধীর প্রবাহে রক্ত বইছে সেই রক্ত প্রবাহটাকে ঠিকঠাকভাবে সঞ্চালন করে। এবার আমরা আলোচনা করব অ্যাসকুলাস রোগীর মনের যে লক্ষণ সেদিকটাই। অ্যাকচুয়ালি যখন আপনি অ্যাসকুলাস রোগীকে দেখবেন, তখন কিন্তু অ্যাসকুলাস রোগী কিন্তু বিরাট রকমের বিরক্তিকর প্রকাশ করবে, খিটখিটে হবে, হতাশ হবে। সে যখন ঘুম থেকে উঠবে তার মনের মধ্যে একটা বিভ্রান্তিকর একটা ভাব লেগে থাকবে। তার মনে হবে যে আমি কোথায় উঠেছি, কি করছি না করছি, সে কি করবে সেগুলো বিষয়ে কিন্তু সে গুলিয়ে ফেলবে। এছাড়াও সে মনমরা থাকে, এছাড়াও সে মানসিক দিক থেকে দুর্বল থাকে, তার কোনো কাজ করতে ইচ্ছে হয় না, তার শারীরিক দিক থেকে দুর্বলতা লাগে, তার মনে হয় যে সবসময় অলস অলস ভাব যেন তার মনের মধ্যে বা তার শরীরের মধ্যে লেগে আছে। দর্শকবৃন্দ, অ্যাসকুলাস রোগীর মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা দুটোই কিন্তু আমরা দেখতে পাই।
এবং তার মধ্যে আরও একটা সিমটম দেখতে পাওয়া যায় যে তারা কিন্তু ছোটোখাটো বিষয়ে অত্যাধিক পরিমাণে রেগে যান বা বিরক্ত হন। এটাও কিন্তু অ্যাসকুলাস রোগীর একটা প্রধান লক্ষণ। কিন্তু বেশিরভাগ মানুষ জানেনই না যে অ্যাসকুলাস রোগীর মেন যে লক্ষণ, যেটা আমরা কেস টেকিং করে পাই, সেটা হলো ওয়াকিং লক্ষণ বা হাঁটাচলা করার লক্ষণ। অ্যাসকুলাস রোগী যখন হাঁটাচলা করে তার সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। সে যখন বসে উঠতে যায় তার সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। একটু ঠান্ডা আবহাওয়া লাগলে বা একটু গরম লাগলে সে কিন্তু একটু আরাম ফিল করে। আবার শীতে বা ধরুন অত্যাধিক শীতে বা একদমই ঠান্ডা জল যদি হয় বা প্রচুর পরিমাণে সে হাঁটাচলা করে, তাহলে কিন্তু তার সমস্যা বাড়ে। একটু যদি সে বসে থাকে তার কিন্তু সমস্যা অনেকটা কম থাকে। এখন যদি আমরা কিছু ঔষধের সাথে তুলনা করি, তাহলে আপনার কাছে অ্যাসকুলাস যে পেশেন্ট সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে, বা অ্যাসকুলাস রোগীর যে রোগ লক্ষণ সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। যেমন আমরা ধরি যে কোমর ব্যথার সমস্যায় বা তার সাথে সাথে যদি কনস্টিপেশন থাকে, তার সাথে সাথে যদি পাইলস থাকে, তাহলে আমরা কিন্তু নাক্সভূমিকা দিয়ে থাকি। অ্যাকচুয়ালি নাক্সভূমিকাতে আমরা কি দেখি যে পেশেন্ট অত্যন্ত পরিমাণে বদমেজাজি হবে, বিরক্ত হবে, তার মল ঠিকঠাক করে ক্লিয়ার হবে না, বা সে যখন মল ত্যাগ করতে যাবে তার কিন্তু মল ত্যাগ করতে গেলে তার কিন্তু টাইম লাগবে, কারণ তার কনস্টিপেশন রয়েছে। তার সাথে সাথে তার পাইলসের সমস্যা থাকতে পারে, তার সাথে সাথে তার পাইলসের প্রবলেম থাকতে পারে, ব্যথা থাকতে পারে। কিন্তু অ্যাসকুলাস রোগীর মল শক্ত হয় কিন্তু নিয়মিত হয়। আবার হেমামেলিস ওষুধের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ভেরিকোজ ভেনের ক্ষেত্রে ব্যবহার করি, বা যে পাইলসে রক্তপাত হচ্ছে আমরা কিন্তু সেইখানটায় এই হেমামেলিস ঔষধ ব্যবহার করি। এছাড়াও দর্শকবৃন্দ, কলিনসোনিয়াতে আমরা দেখি যে পেশেন্টের কনস্টিপেশন রয়েছে, তার সাথে সাথে তার পাইলসের সমস্যা রয়েছে। এছাড়াও অনেক মহিলারা আছেন যাদের কিনা গর্ভাবস্থায় পাইলসের সমস্যা হয়, কনস্টিপেশন হয় এবং তা থেকে রক্তপাত হতে পারে। এক্ষেত্রে আমরা কলিনসোনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করি। কিন্তু অ্যাসকুলাস পেশেন্টদের ক্ষেত্রে কনস্টিপেশন থাকে না। এদের ক্ষেত্রে কি হয় যে মল ত্যাগে প্রচুর পরিমাণে কষ্ট হয় কিন্তু মল নিয়মিত হয়। এদের পাইলসের যে ব্যথা যন্ত্রণা হয় সেটা ধরতে গেলে আপনি বলতে পারেন যে ড্রাই পাইলস বা শুকনো পাইলস হতে পারে। অনেক সময় রক্ত পড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাসকুলাস পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু পাইলসে রক্ত বেরোয় না। এরা কোমর ব্যথায় তীব্রভাবে ভুগতে থাকেন, অর্থাৎ এদের ক্ষেত্রে পাইলসের সমস্যা থাকে, তার সাথে সাথে কিন্তু কোমর ব্যথাও থাকতে পারে। তাই দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে অ্যাসকুলাস হোমিওপ্যাথিক ঔষধ আমরা কিন্তু বিভিন্ন পাইলসের ঔষধের থেকে আলাদা করতে গেলে আমাদেরকে নির্দিষ্টভাবে অ্যাসকুলাসের যে লক্ষণ বা অ্যাসকুলাসের যে প্যাটার্ন সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তবেই আপনার ক্ষেত্রে আপনার যে কোমর ব্যথা বা পাইলসের সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এইবার আমরা আসবো যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অংশে, যে আপনি এই ঔষধটা খাবেন কি করে। অ্যাকচুয়ালি যদি আপনি এই ঔষধটা 30 পোটেন্সিতে খান, তাহলে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে পরপর আপনি 7 দিন বা 14 দিন আপনি কিন্তু খেতে পারেন। এতে দেখবেন যে আপনার পাইলসের সমস্যা, আপনার কোমর ব্যথার সমস্যা এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। বা আপনার ভেরিকোজ ভেনের সমস্যা, যদি আপনার পা ভারী হয় বা যদি আপনার পায়ে প্রচুর পরিমাণে ব্যথা হয়, আপনি হাঁটতে পারছেন না, আপনি বসতে পারছেন না, বা আপনি দাঁড়িয়ে থাকলে আপনার কোমর ব্যথা হচ্ছে, তাহলে এগুলোতে অ্যাসকুলাস 30 কিন্তু খুব ভালো রকমভাবে কাজ করে। যদি আপনার ক্ষেত্রে অ্যাসকুলাস 200 লাগে বা 1M লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি সপ্তাহে একবার 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু পরপর 4 সপ্তাহ আপনি কিন্তু সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তাও দর্শকবৃন্দ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে যে কোনো ঔষধ যখন আপনি নিজের জন্য সিলেকশন করবেন বা নিজের জন্য খাবেন, তখন অবশ্যই একবার আপনার কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন। তার কারণটা হলো হয়তো আপনি কিছু সিমটম ধরতে পারছেন না, যেটা আপনার জন্য বা আপনার ড্রাগ সিলেকশন করার জন্য খুবই দরকারি ছিল। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা বা আজকের যে অ্যাসকুলাস নিয়ে ছোট করে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োভূমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।